আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানের প্রাণঘাতী হামলা। এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। সর্বশেষে জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানের প্রাণঘাতী হামলা। ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা এবং কৌশলগত পশ্চিম অঞ্চলীয় হোদাইদা প্রদেশের কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ ব্যক্তি নিহত এবং ৩ জন আহত হয়েছে। ইয়েমেনের আল সামিরা টেলিভিশন চ্যানেল আজ জানিয়েছে, রাজধানী সানার কাছে হাজিজ এবং দাবনাহ বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের বিমানগুলো বোমা বর্ষণ করে। এছাড়া হোদাইদা বন্দরের রাশিয়া তেল শোধনাগারে হামলা চালায়। এদিকে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই বিমান হামলার কথা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ইয়েমেন থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পর তারা বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী দাবি করেছেন যে তারা সেখানে হামলা চালিয়েছে যেসব স্থাপনা ইয়েমেন সামরিক অভিযানের কাজে ব্যবহার করত। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আনসারুল্লাহ আন্দোলনের পলিটি ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইসরায়েল ও মার্কিন বর্বর বাহিনী বেসামরিক স্থাপনার উপর হামলা চালাচ্ছে। এর মধ্য দিয়ে তাদের গণতন্ত্র ও মধ্যকারের ভুয়া দাবি পরিষ্কার হয়েছে। আজ সকালে সামাজিক মাধ্যম ফক্স পেজে দেওয়া পোস্টে তিনি সব কথা বলেছেন। গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওয়ারেশিনের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সকালে প্রেসিডেন্ট বার্ষিক সম্মেলনে এই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ওয়ারেশিনের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় সমরাষ্ট্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে পুতিন বলেছেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওয়ারেশিনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা এটা দৌরত্বের আয়োজন করি। আপনারা কিভাবে একটি লক্ষ্যবস্তুতে বাছাই করেন এবং আমাদের কাছে অত্যাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো মোতায়েন করবেন, আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেট লক্ষ্য করে ওয়ারেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। এরপর দেখুন কি হয়। আমরা এই ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত আছেন তো? ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আজ সকালে কায়রোর উন্নয়নশীল দেশগুলোর সংগঠন D8 শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংকটাপন্ন এলাকায় আমাদের প্রিয় ভাই বোনদেরকে আরও বেশি ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুত গতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং এটি হচ্ছে আমাদের ধর্মীয় আইন ও মানবিক দায়িত্ব। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আমি আশা করি মিশরের সভাপতিত্বকালে D8 জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলো জোরালো পদক্ষেপ নেবে। উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা লক্ষ্য করে D8 জোট গঠন করা হয়। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই জোটের সদস্য। জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের প্রেসিডেন্ট কায়রোতে পৌঁছান। গত 11 বছরের মধ্যে এটি ইরানি কোনো প্রেসিডেন্টের প্রথম মিশর সফর। ফিলিস্তিন স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে সৌদি আরব তার অবস্থান কঠোরভাবে অনড় রয়েছে। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করায় যে কোনো চুক্তির পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি নিশ্চিত করেছেন। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল সাবিরা জানিয়েছে, ব্লিংকেন সৌদি আরবের উপর কঠোর আহ্বানের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রথমে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি আনতে হবে, এরপর এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় প্রাধান্য দেওয়া জরুরি, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তবে সৌদি আরব পরিষ্কার করে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই শর্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্ক ও কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আব্রাহাম ব্রাকস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে সৌদি আরব শুরু থেকেই এই প্রতিক্রিয়ায় ফিলিস্তিন ইস্যু সামনে এনেছে। সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিরোধ পথ ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা অসম্ভব। এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মধ্য বিষয়ক দূত স্টিভেন ডিজাক সৌদি আরবে পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফাতে ইসরায়েল সৌদির সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হতে পারে। তবে সৌদি আরবের দৃঢ় অবস্থান এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের শর্ত এই প্রতিক্রিয়াকে জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে এই অঞ্চলের কূটনৈতিক এবং সামরিক স্থিতিশীলতার উপর। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের এই দৃঢ়তা মধ্যপ্রাচ্য নতুন সমীকরণ তৈরি করতে পারে। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 32। গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টা আরও অত্যন্ত 31 জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 45,950 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে অত্যন্ত 32 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 100 জন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এ নিয়ে মোট 45,130 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 17,490 জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও অত্যন্ত 11,000 ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও অত্যন্ত 1,07,350 জন। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় দৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অত্যন্ত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজার ভবন ধসে পর্যন্ত 42 বিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মার্কিন বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিসাব অনুসারে গাজায় 1,37,250টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া 1/10 মাত্রাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, কঠোরতার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজায় খান ইউনিসে একটি ভবনে নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি বলেছেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলের ভৌগোলিক মিত্র পরিবর্তন হয়ে গেছে। সেখানে আগে পাহাড় ছিল না, এখন পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।